This is a historic moment of the history of water resources. Today, under the leadership of C.R. Patil ji, three chief ministers, one of the senior most leader of this country, Mr. Chandrababu Naidu, is here. One of the senior most leader of this country, Mr. Chandrababu Naidu, is here. He has shown his large heart to prevent all of us. One more, my young friend, Telangana Chief Minister, Mr. Revanth Reddy is here. Today, with the three chief ministers under your leadership, has created an history. Myself, Chandrababu Naidu and Revanth Reddy, we believe in one thing. We don't want to write history. We don't want to read history. We believe in creating history. That is what all the three leaders of the South India is. দর্শক বন্ধুরা, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যে কারণে মনে হয় যখন ভারতীয় জনতা পার্টি পূর্ব ও মধ্য ভারতে শিবসেনা এবং তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলের সাংসদ ভাঙিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে, সেই একই সময়ে আবার দক্ষিণ ভারতে এনডিএ জোটের শক্তি ক্ষয় চোখে পড়ছে। গতকাল কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের আমন্ত্রণে এবং রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার কংগ্রেসের আরও এক মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উপস্থিতিতে একই মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছে এনডিএ শরিক দলের নেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে গতকাল এনডিএ জোট শরিক দলের নেতা চন্দ্রবাবু নাইডু মঞ্চ শেয়ার করলো এবং একসঙ্গে হাত উঁচিয়ে ভিকটিম দেখালো, সেই জায়গা থেকে কোথাও কি চন্দ্রবাবু নাইডু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো যে তিনি এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে যোগদান করতে চলেছে, নাকি এই দুই কংগ্রেস মুখ্যমন্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে ভিকটিম দেখানো এবং মঞ্চ শেয়ার করা কেবলমাত্র সৌজন্য বিনিময় ছিল তার কাছে? কি বলছে চন্দ্রবাবু নাইডু, কি বলছে ডি.কে শিবকুমারের পক্ষ থেকে এবং কি বলছে রাজনৈতিক মহল, সবটাই তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। গতকাল কর্ণাটকের বিজয়নগর জেলার হোসপেট তুঙ্গভদ্রা বাঁধের নতুন বা দ্বিতীয় গেটের উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আর যে অনুষ্ঠানে কংগ্রেসের কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমারের আমন্ত্রণে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তার সঙ্গে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী সি.আর. পাটেল উপস্থিত ছিল। আর সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চন্দ্রবাবু নাইডু এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে যোগদান করছে, অর্থাৎ ইন্ডিয়া ছাড়ছে, এমন জল্পনা ভারতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। যদিও চন্দ্রবাবু নাইডু ও ডি.কে শিবকুমারের পক্ষ থেকে তা কেবলমাত্র সৌজন্য আমন্ত্রণ রক্ষার খাতিরে মঞ্চ শেয়ার ছিল বলে জানানো হয়েছে, কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো রাজনৈতিক মহলের কাছে নতুন কৌতূহলের জন্ম দিচ্ছে তা হলো, যে চন্দ্রবাবু নাইডু 2024 লোকসভা নির্বাচন পরবর্তী এনডিএ জোটকে সমর্থন করার পর থেকে আজ পর্যন্ত, অর্থাৎ গতকালের আগে পর্যন্ত এনডিএ অর্থাৎ এনডিএ শরিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সরকারি বেসরকারি বা তাদের কোনো নিজস্ব অনুষ্ঠানে যোগদান করেনি। হঠাৎ সেই চন্দ্রবাবু নাইডু দুজন কংগ্রেস মুখ্যমন্ত্রীর মাঝখানে এবং কংগ্রেস মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে মঞ্চ শেয়ার করা এবং তাদের মাঝখানে দাঁড়িয়ে ভিক্টি সাইন দেখানো, এটা কি কেবলমাত্র সৌজন্যতার খাতিরে? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মাত্র এক মাস পরে যে রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মধ্যস্থতায় রাহুল গান্ধীর সঙ্গে চন্দ্রবাবু নাইডু গোপন বৈঠক করেছে বলে জল্পনা শোনা গিয়েছিল, খবর ছড়িয়েছিল ভারতীয় রাজনীতিতে, সেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির হাত ধরে সম্মিলিত ভিক্টি সাইন দেখানোটা কেবলমাত্র কি সৌজন্য সাক্ষাতের মধ্যে বা সৌজন্য মঞ্চ শেয়ারের মধ্যে আটকে থাকতে পারে? পয়েন্ট নাম্বার 3, চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটকে সমর্থন করার পরেও যেভাবে ভারতীয় জনতা পার্টি অন্ধ্রপ্রদেশে শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে এবং তার দলের সাংসদ কে.এস. রমেশকে দিয়ে 6 জন তার দলের সাংসদ ভাঙিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছে, সেই জায়গা থেকে কোথাও কি আগামী অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এক বছর পরে অন্ধ্রপ্রদেশ নির্বাচন, সেই অন্ধ্রপ্রদেশ নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ওপরে চাপ তৈরি করতে এই কংগ্রেস মুখ্যমন্ত্রীদের সঙ্গে চন্দ্রবাবু নাইডু মিটিং করছে, চন্দ্রবাবু নাইডু মঞ্চ শেয়ার করছে? এমন অনেক প্রশ্ন কিন্তু চন্দ্রবাবু নাইডুর এই দুই কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং ডি.কে শিবকুমারের সঙ্গে মঞ্চ শেয়ার করার পর থেকে ভারতীয় রাজনীতিতে ঘুরতে শুরু করেছে। জানি না সব উত্তর পাওয়া যাবে একটু সময়ের অপেক্ষা করলে, কারণ রাজনীতিতে সময় সব কথা বলে এবং সময়ের থেকে বড় শক্তিশালী রাজনীতিতে আর কিচ্ছু হয় না। তারপরেও রাজনীতিতে একটা সব থেকে বড় কথা রয়েছে রাজনীতি সম্ভাবনার শিল্প, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই ভারতবর্ষের রাজনীতিতে পলিটিশিয়ানরা বা রাজনীতিবিদরা যেভাবে গিরগিটির থেকে আগে রং বদলাচ্ছে, সেই জায়গা থেকে কোথাও কোনো রাজনৈতিক নেতা যদি ওই সৌজন্য সাক্ষাতের গল্প শোনায়, তখন ঘরপড়া গরুর মতো আমাদের নাকে পাল্টি মারার গন্ধ চলে আসে। তার উদাহরণ হিসাবে তো পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সাংসদরাই যথেষ্ট। তবে হ্যাঁ, চন্দ্রবাবু নাইডু যদি এনডিএ জোট ছাড়ে তা নিঃসন্দেহে
ভারতীয় রাজনীতির বর্তমান মোড় চেঞ্জ করে দেবে। কারণ রাম মন্দির চুরি থেকে নিট প্রশ্নপত্র ফাঁস, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের জমি কেলেঙ্কারি থেকে শুরু করে রাজস্থানের ভারতীয় জনতা পার্টির নেতার ভর্তুকি কেলেঙ্কারি যেভাবে জনসমক্ষে চলে আসছে, তা বর্তমানে যখন ভারতীয় জনতা পার্টির এনডিএ জোটের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় এই এনডিএ জোটের অন্যতম শরিক দল যাদের ওপরে ভর করে এতদিন পর্যন্ত তারা সরকার চালিয়েছে, সেই চন্দ্রবাবু নাইডু যদি সরে যায়, যদি ইন্ডিয়া জোটে যোগদান করে, তাহলে তা অবশ্যই নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি ও এনডিএ জোটের কাছে সব থেকে গভীর চোট হয়ে দাঁড়াবে। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের 80টা ভয় পেল কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি ডিএসপি এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। দেখুন, এই একই কথা গতকাল কংগ্রেস নেতা পবন খেড়াও জানিয়েছেন। তিনি জানিয়েছেন কংগ্রেস ক্ষমতায় ফিরলে ভারতীয় জনতা পার্টির একটাও নেতা নিরাপত্তা ছাড়া বাড়ির বাইরে বেরোতে পারবে না। কারণ ভারতীয় জনতা পার্টির হাতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স একাধিক তদন্তকারী সংস্থা থাকার পরেও যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টির নেতা ও এনডিএ জোট শরিক দলের নেতাদের একাধিক কেলেঙ্কারির ঘটনা সামনে চলে আসছে, যেমন ধরুন এই রাজস্থানের ভারতীয় জনতা পার্টির নেতা ও কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী, তিনি 99 লক্ষ টাকার শশা খেয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি 99 লক্ষ টাকার ভর্তুকি নিয়েছে সরকারের থেকে, শশা চাষ করেছিল, সেই শশা চাষের জন্য 99 লক্ষ টাকার ভর্তুকি নিয়েছে সরকারের কাছ থেকে। শশাকে খেয়েছে তা তো প্রভু রামচন্দ্র জানে। তবে তিনি উত্তর হিসাবে জানিয়েছেন, এই কেলেঙ্কারি সামনে আসার পরে আমি কৃষকের ছেলে, আমি চাষবাস করি, তাই সরকারের থেকে আমি 99 লক্ষ টাকা ভর্তুকি নিয়েছি। ভাবুন তাহলে একবার, যেখানে একজন সাধারণ কৃষককে 5000 টাকা ভর্তুকি সংগ্রহ করার জন্য এই সরকারের যে সমস্ত স্কিম আছে সেখানে 51 পাতার ফর্ম ফিল আপ করতে হয়, তার সমস্ত ডিটেলস জমা করতে হয়, বারবার হাঁটতে হয়, পায়ের জুতো ছিঁড়ে ফেলতে হয়, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতা তথা কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী তিনি তার দপ্তরের ভর্তুকি 99 লক্ষ টাকা চাষ করেছে বলে সরকারের থেকে নিয়ে নিয়েছে। আবার যেমন ওদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, তিনি মধ্যপ্রদেশের যে সমস্ত সরকারি হাইওয়ে হয়েছে, রাস্তা হয়েছে এবং সরকারি প্রজেক্ট হয়েছে, সেই সমস্ত জমি সরকারকে বিক্রি করেছে। অর্থাৎ সেই সমস্ত জমি তিনি সাধারণ জনগণের কাছ থেকে কিনে নিয়ে প্রায় 136 গুণ বেশি দামে সরকারের কাছে বিক্রি করেছে। কিন্তু তারপরেও ভগীরথ চৌধুরী কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর পদ আলো করে বসে রয়েছে, মোহন যাদব মুখ্যমন্ত্রী পদ অলঙ্কিত করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেমনটা পুনরায় নিট পরীক্ষার ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনীর হেলিকপ্টারে অর্থাৎ আর্মি হেলিকপ্টারে প্রশ্নপত্র আনার পরেও গত পরশু আবার নিট প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তাতে কি, আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী চেয়ার ছাড়বে না পণ করেছে, চেয়ার আগড়ে পায়া ধরে বসে রয়েছে, সরানোর কোনো নামগন্ধ নেই। যেমনটা সংসদে ভুল তথ্য দেওয়ার পরেও আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অনায়াসে দাঁত কেলিয়ে যাচ্ছে। সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুরের পর জানিয়েছিল যে একজনও ভারতীয় সেনা মারা যায়নি। পাকিস্তানের হামলাতে, পাকিস্তানের অ্যাটাকে একজনও ভারতীয় সেনা মারা যায়নি। आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। অর্থাৎ এর মাধ্যমে তিনি যেমন আমাদের সেনার কৃতিত্ব, আমাদের সেনার অসামান্য কৃতিত্ব আমাদের সামনে তুলে ধরেছিলেন, তার সঙ্গে সঙ্গে পক্ষান্তরে তাদের যে উদ্দেশ্য ছিল 34 ইঞ্চি ছাতিকে 56 ইঞ্চি করে দেখানো, তা খুব সুন্দরভাবে অপারেশন সিঁদুরের সময় দেখিয়েছিল। কিন্তু তারপরে গত সপ্তাহে সেই ভারতীয় জনতা পার্টির সরকার সেই প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের 6 জন ভারতীয় সেনার প্রাণ চলে গিয়েছে তার তথ্য পেশ করেছে। केंद्र सरकार ने ऑपरेशन सिंदूर के दौरान शहीद हुए 6 भारतीय सैनिकों के नाम पहली बार आधिकारिक तौर पर सार्वजनिक कर दिए। करीब 13 महीने बाद इन वीर जवानों के नाम नई दिल्ली स्थित नेशनल वॉर मेमोरियल की वेबसाइट के रोल ऑफ ऑनर में शामिल किए गए।
ভাবুন একবার, কেবলমাত্র দেশবাসীর সামনে অপারেশন সিঁদুরের পরে কেবলমাত্র দেশবাসীর সামনে বিড়ালকে বাক করে দেখানোর জন্য আমাদের দেশের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে এক বিন্দুও পিছু পা হয়নি, এক বিন্দুও পিছু হাঁটেনি। কোন পর্যায়ে নেমেছে? কোন পর্যায়ে? কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে একজন গাধাকে ঘোড়া হিসাবে দেখানোর জন্য এই ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টির মন্ত্রীরা দেশের সেনাবাহিনীর মৃত্যু নিয়ে খেলছে, দেশের সেনাবাহিনীর মৃত্যুর তথ্য লুকাচ্ছে। হ্যাঁ, এরা কেবলমাত্র মোদিজিকে প্রমোট করতে, কেবলমাত্র একজন গাধাকে ঘোড়া করে দেখানোর জন্য বা একজন বিড়ালকে বাক করে দেখানোর জন্য দেশের সেনাবাহিনীর মৃত্যু নিয়ে, দেশের সেনার তথ্য নিয়ে ভুল তথ্য পেশ করছে। এই পর্যায়ে আজকের ভারতের বর্তমান সরকার নেমে গিয়েছে। মনে পড়ে না খাউঙ্গা না খানে দুঙ্গার সেই বিখ্যাত বুলি, যে বুলি আউড়ে উনি গোটা দেশবাসীর সামনে নিজের স্বচ্ছ ইমেজ তৈরি করেছিল। আর আজকের সেই নরেন্দ্র মোদীর ডান দিক বাঁ দিক তার মঞ্চে যে সমস্ত নেতারা বসে আছে তাদের বিরুদ্ধে কোথাও না কোথাও, গোটা ভারতবর্ষের কোথাও না কোথাও থেকে কোনো না কোনো দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে। খোদ রাম মন্দির থেকে টাকা চুরি হচ্ছে। যে রাম মন্দিরকে সামনে রেখে গোটা ভারতবর্ষে রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি, যে রাম রাজত্ব স্থাপনের কথা বলে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই রাম মন্দির থেকে টাকা চুরি করেছে। কারা চুরি করেছে? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি সরকারের তৈরি করে দেয়া, নরেন্দ্র মোদীর তৈরি করে দেয়া ট্রাস্টের সদস্যরা। আর তারপরে সেই সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্য ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো পোষা কুত্তাদের লেলিয়ে দিয়ে এবং তাদের সঙ্গে পোষা মিডিয়াকে দিয়ে ট্রায়াল করিয়ে চোর বলে গোটা ভারতবাসীর সামনে অপোজিশন রাজনৈতিক দলের নেতাদেরকে মেলাইন করার খেলা শুরু করেছে। মোদিজি ভাবছে জনগণ বিশাল বোকা। না, মোদিজি, দেশের জনগণ এতটাই বোকা নয় যে আপনি যে খেলা দেখাবেন, আপনি যেভাবে নাচাবেন আর যেটা দেখানোর চেষ্টা করবেন সেটা দেখে দেশের জনগণ ভুলে যাবে। তা যদি হতো এই ভারতবর্ষে এতবার রাজনৈতিক পালা পরিবর্তন আসতো না। তাই আপনি যতই নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা বিহার দখল করিয়ে বা ইডি, সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস ও শিবসেনা সাংসদ ভাঙিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করুন না কেন, আগামী 2029 লোকসভা নির্বাচনে আপনাকে গদি থেকে, ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকারকে গদি থেকে এই দেশের জনগণ হিড় করে টেনে নামাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকুন।